আসসালামু আলাইকুম। পরিসংখ্যান প্রথম পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমাদের বিষয়বস্তু হচ্ছে বঙ্কিমতা। বঙ্কিমতা। আমরা লাস্ট ক্লাসগুলোতে আমরা হইতেছে পঞ্চম অধ্যায়ের পরিঘাত নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হইতেছে বঙ্কিমতা নিয়ে। তাহলে শুরু করি। প্রথমে আমাদের বঙ্কিমতার জন্য আমরা আগে জানি যে বঙ্কিমতাটা কি। বঙ্কিমতারা হইতেছে আমাদের গণসংখ্যা নিবেশনের একটি গঠন বৈশিষ্ট্য, মানে আমাদের গণসংখ্যা নিবেশনটা কেমন হবে তার একটা বৈশিষ্ট্য হইতেছে বঙ্কিমতা। এখন বঙ্কিমতা এইটাকে আমরা বিটা ওয়ান দ্বারাও প্রকাশ করি, আবার অনেক সময় রুট ওভার বিটা ওয়ান দ্বারাও প্রকাশ করি, এই দুইটাই সেম। এখন এই বঙ্কিমতা আমাদের কিভাবে হইতে পারে? বঙ্কিমতা হইতে পারে দুই ধরনের। একটা হইতেছে ধনাত্মক বঙ্কিম, একটা হইতেছে ধনাত্মক বঙ্কিম, আর একটা হইতেছে ঋণাত্মক বঙ্কিম। ঋণাত্মক বঙ্কিম। এখন ধনাত্মক বঙ্কিম কিরকম আর ঋণাত্মক বঙ্কিম কিরকম? আচ্ছা, ধনাত্মক আর ঋণাত্মক জানার আগে আমরা একটা জিনিস জানি, সেটা হইতেছে সুষম বিন্যাস। সুষম বিন্যাস এটা হইতেছে এটা জানলে সে আমাদের ধনাত্মক আর ঋণাত্মক বঙ্কিমটা জানার সুবিধা হবে। আমাদের যে কোনো বিন্যাসের একটা গ্রাফ ধরে নিয়েছে এইরকম। এই যে এইটাকে আমরা গ্রাফটা ধরে নিলাম। এই যে এই বরাবর আছে এইটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু, আর এই মধ্যবিন্দুতেই আমাদের গড় গড় উপস্থিত, তারপরে দিচ্ছে মধ্যমা উপস্থিত, মধ্যমা, আর হইতেছে আমাদের প্রচুরক উপস্থিত। প্রচুরক মানে আমাদের গড় মধ্য প্রচুরক এই তিনটা যদি সমান হয় তখন সেই বিন্যাসটা সুষম হয়। আর বিন্যাসটা দেখতে এরকম হয়, মানে একদম প্রপার বিন্যাসের মতো। এটা ডানেও নাই বামেও নাই, ঠিক মাঝ বরাবর আছে। এই বিন্দুটাকে আমরা জিরো বিন্দু বলে থাকি। এটা হয় সুষম বিন্যাস। আর ধনাত্মক বঙ্কিম কখন হয়? ধনাত্মক বঙ্কিম হয় যখন আমাদের এই যে আমাদের যে গ্রাফটা, এই গ্রাফটা যখন আমাদের বাম দিকে একটু বেশি উঁচু হয়। এটা কি একদম মাঝ বরাবর উঁচু আছে, আমাদের গ্রাফটা যদি বাম দিকে উঁচু হয় তখন সেটাকে আমরা বলবো হইতেছে ধনাত্মক বঙ্কিম। কেমন? সেটা হইতেছে এরকম, যে গ্রাফটা আমাদের এইরকম হয়, এই যে বাম দিকে উঁচু কিন্তু ডান দিকে নিচা, এইরকম থাকলে সেটাকে আমরা বলি হইতেছে আহ এই ধনাত্মক বঙ্কিম। এটা যে সর্বোচ্চ বিন্দুটা থাকে এইটাকে আমরা বলি হইতেছে প্রচুরক। প্রচুরক। আর আমাদের এই যে মাঝখানের যে বিন্দুটা এটাকে অলওয়েজ আমরা বলবো হইতেছে মধ্যমা। মধ্যমা। আর এই গ্রাফের গড়টা এই যে এইখানে থাকে হইতেছে গড়। তার মানে আমরা কি জানতে পারলাম? এখানে আমাদের গড় সবচাইতে বড়, তারপরে মধ্যমা, তারপর প্রচুরক। এখন বলবেন, তোমরা বলবা যে এখানে তো উঁচা, সর্বোচ্চ বিন্দু তো এইখানে, তাহলে গড় কিভাবে বড় হলো? আচ্ছা, কোনো একটা গ্রাফের জন্য এই যে এটা আমাদের গ্রাফ, মাঝখানে জিরো বিন্দু থাকে, এই পাশে আমরা সকল পজিটিভ ভ্যালু নেই, যেমন +1 +2 +3, মানে এই পাশে পজিটিভ ভ্যালুগুলো। আর এই পাশে কি আমরা নেগেটিভ ভ্যালুগুলো নিই না? -1 -2 এইভাবে নেই। তার মানে কি এই পাশে আমাদের বড় ভ্যালুগুলো আছে আর এই পাশে আমাদের ছোট ভ্যালুগুলো আছে। তার মানে কি গড় কি ডান দিকে আছে, ডান দিকে কি বড় ভ্যালুগুলো থাকে। তার মানে এইখানে আমাদের গড়টা বড়, মধ্যমা ছোট, প্রচুর সবচেয়ে তার চেয়েও ছোট। তার মানে আমাদের যদি এক্সাম্পলে এমসিকিউতে আসে যে নিচের কোনটা ধনাত্মক বঙ্কিম, তখন আমরা বলবো যে এইটা যদি আমরা দেখতে পারি যে গড় ইজ গ্রেটার দেন মধ্যমা। মধ্যমা, এটা মধ্যমা হবে। আর গ্রেটার দেন প্রচুরক, যদি এই কথাটা থাকে তখন সেটাকে আমরা বলবো যে ধনাত্মক বঙ্কিম। এই যে এই জিনিসটা আমরা মাথায় রাখবো। আর ধনাত্মক বঙ্কিমের ক্ষেত্রে আমাদের গ্রাফটা বাম দিকে উঁচু হয়। বাম দিকে উঁচু হয়। এটা গেল একটা। আর আমাদের উত্তর ঋণাত্মক বঙ্কিম তাহলে কি হবে? ঠিক তার উল্টাটা হবে। মানে আমাদের ধনাত্মকের জন্য বাম দিকে উঁচু ছিল, ঋণাত্মকের জন্য হবে ডান দিকে উঁচু। তাহলে ডান দিকে উঁচু হলে আমাদের গ্রাফটা ঠিক এইরকম হওয়ার কথা। এই যে এরকম হয়েছে। তাহলে এরকম যে এখানে যে সর্বোচ্চ বিন্দুটা, এইটাই হইতেছে আমাদের প্রচুরক, যে এইটাকে আমরা বলবো হইতেছে প্রচুরক। প্রচুরক। আর এই যে এই মাঝখানে থাকে হইতেছে আমাদের মধ্যমা। মধ্যমা। আর আমাদের গড়টা হয়ে যাবে এইখানে চলে আসবে, এটা হয়ে যাবে গড়। তাহলে আমরা কি দেখতে পারতেছি? আমাদের ঋণাত্মক বঙ্কিমের ক্ষেত্রে আমাদের গ্রাফটা ডান দিকে উঁচু। ডান দিকে উঁচু। আর আমাদের এখানে সবচেয়ে বড় কি প্রচুরক, মানে মানে তার মানে হইতেছে প্রচুরক সবচেয়ে ডান দিকে আছে, তার মানে প্রচুরকটা সবচেয়ে বড়। তাহলে এখানে চিহ্নগুলো উল্টে যাবে। গড় হইতেছে সবচেয়ে ছোট,
তারপরে হইতেছে মধ্যমা, মধ্যমা, তারপর হইতেছে আমাদের প্রচুরক, প্রচুরক। এইরকম আমাদের বঙ্কিমতা, মানে ধনাত্মক বঙ্কিম আর ঋণাত্মক বঙ্কিমের ক্ষেত্রে আমাদের জিনিসগুলো এরকম হয়। তারপরে আমরা আসি বিভিন্ন বঙ্কিমতার পরিমাপ। পরিমাপ বলতে আমরা একটাই শিখবো, সেটা হইতেছে কার্ল পিয়ারসনের বঙ্কিমতা। লিখে দেই যে কার্ল পিয়ারসনের বঙ্কিমতা, বঙ্কিমতা এইটাকে আমরা এসকে দ্বারা প্রকাশ করি। এখন এসকে এর একটা ফর্মুলা, মানে দুইটা ফর্মুলা আছে, সেটা হইতেছে এরকম, এসকেপি দ্বারা প্রকাশ করি, এসকেপি। এটার ফর্মুলাটা হইতেছে গাণিতিক গড় মাইনাস হইতেছে প্রচুরক আর ডিভাইডেড বাই হইতেছে পরিমিত ব্যবধান। আচ্ছা, এটাকে যদি আমরা সিম্বলের মাধ্যমে লিখি তাহলে কিভাবে লিখবো? গাণিতিক গড়কে আমরা এক বার দ্বারা প্রকাশ করি, মাইনাস প্রচুরককে আমরা MO দ্বারা প্রকাশ করি, আর পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। এটা একটা হইতে পারে। অথবা এসকেপি এর আরেকটা ফর্মুলা আছে, যখন আমাদের মধ্যমা থাকে আমাদের কাছে, তখন সূত্রটা হচ্ছে এরকম 3 ইন্টু গড় মাইনাস মধ্যমা ডিভাইডেড বাই পরিমিত ব্যবধান। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি 3 ইন্টু 4 মানে এক্স বার মাইনাস মধ্যমাকে আমরা ME দ্বারা প্রকাশ করি, ডিভাইডেড বাই পরিমিত ব্যবধান হইতেছে সিগমা। এইভাবে এরপর আমরা এখান থেকে এই টাইপ যখন ম্যাথ করবো, তখন আমাদের কিছু এক্সট্রা সূত্র দরকার পড়বে। এক্সট্রা সূত্র কেমন দরকার পড়বে? যেমন আমাদের এই সূত্রটা মনে রাখা লাগবে যে MO ইকুয়ালস টু হইতেছে 3ME মাইনাস 2x বার, মানে এখানে এই MOটা হইতেছে প্রচুরক, তারপরে ME এটা হইতেছে মধ্যমা, আর আমাদের এই যে x বার এটা হইতেছে গড়। এই জিনিসটা আমরা মনে রাখবো। তারপর এখান থেকে আমরা হইতেছে আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হইতেছে বিভেদাঙ্ক CV। এটার ফর্মুলাটা আমরা মনে রাখবো যে সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইন্টু হইতেছে 100। এটা হইতেছে আমাদের ইয়ার জন্য সিভি এর ফর্মুলা। সিভিকে আমরা কি বলি? সিভিকে আমরা বলি হইতেছে বিভেদাঙ্ক। সিভিকে আমরা বলি হইতেছে বিভেদাঙ্ক। আর এখানে আমাদের যে সিগমার পরিচয় এখানে লিখে আছে পরিমিত ব্যবধান। আমরা আরেকটা জিনিস মনে রাখবো যে সিগমা স্কোয়ার, এটা হইতেছে আমাদের সিগমা স্কোয়ারটা হইতেছে আমাদের ভেদাঙ্ক। আর আমাদের যে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত μ2 সেটাও হইতেছে আমাদের ভেদাঙ্ক। এটা আমরা মনে রাখবো। এটা হইতেছে কার্ল পিয়ারসনের বঙ্কিমতা। আর আরেকটা জিনিস, আমাদের বঙ্কিমতাকে আমরা বলছি যে β1 দ্বারা প্রকাশ করা হয়। β1 দ্বারা আমরা বঙ্কিমতা বুঝাই। β1 এর ফর্মুলা হইতেছে μ3 স্কোয়ার ডিভাইডেড বাই μ2 কিউব। অথবা আমাদের জিনিসটা এরকমও থাকতে পারে, √β1 ইকুয়ালস টু μ3 ডিভাইডেড বাই √μ2 কিউব, এরকম থাকতে পারে। দুইটাই আমাদের বঙ্কিমতা, আমরা যে কোনোভাবে বঙ্কিমতাটা বের করতে পারি। এখানে μ2 আর μ3 কি? μ2 আর μ3 হইতেছে আমাদের কেন্দ্রীয় পরিঘাত। এই আমাদের μ3 হইতেছে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত, আর μ2 হইতেছে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত। আমরা এইভাবে বের করব। আর আমরা β1 এর ভ্যালুটা একটু মনে রাখবো। যেমন যদি β1 এর ভ্যালু ইকুয়ালস টু 0 হয়, তখন আমরা আমাদের যে বিন্যাসটা থাকে সেই বিন্যাসটাকে আমরা হইতেছে সুষম বিন্যাস বলবো, সুষম বিন্যাস। তারপর আমাদের β1 এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়, তখন সেই বিন্যাসটাকে আমরা বলবো হইতেছে ধনাত্মক বঙ্কিম। আর আমাদের যদি β1 এর ভ্যালুটা লেস দেন 0 হয়, তখন সেটাকে আমরা বলবো হইতেছে ঋণাত্মক বঙ্কিম। এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। আমাদের কোশ্চেনে অনেক সময় আসবে যে বঙ্কিমতা নির্ণয় পূর্বক মন্তব্য করার মানে হইতেছে আমরা প্রথমে বঙ্কিমতা বা β1টা বের করব, দেখবো যে β1 এর ভ্যালুটা কত আসছে। যদি 0 আসে বলে দিব যে আমাদের বিন্যাসটা যদি সুষম বিন্যাস,
যদি বিটা ওয়ানটা 0 থেকে বড় হয় তাহলে আমরা বলে দিব যে আমাদের বিন্যাসটা ধনাত্মক বঙ্কিম। আর যদি আমাদের বিটা ওয়ানের ভ্যালুটা 0 থেকে ছোট হয় তখন সেটাকে আমরা বলে দিব ঋণাত্মক বঙ্কিম। এইভাবে হইতেছে আমরা এই বঙ্কিমতা রিলেটেড ম্যাথসগুলো করব। আর এমসিকিউর জন্য আমাদের আরেকটা তথ্য মাথায় রাখতে হবে যে আমরা যে এর আগের পেজে পড়লাম যে এসকেপি মানে হইতেছে কার্ল পিয়ারসনের বঙ্কিমতা, এইটার মানে যদি আমরা পরিমাপ করি তাহলে এটার বঙ্কিমতাটা -3 থেকে +3 পর্যন্ত হইতে পারে। -3 থেকে +3 পর্যন্ত হইতে পারে কার্ল পিয়ারসনের বঙ্কিমতাটা। এটা আমাদের এমসিকিউতে আসতে পারে, এটা একটু আমরা মনে রাখবো। এই হইতেছে আমাদের বঙ্কিমতা রিলেটেড টুকটাক আলোচনা। আমরা হইতেছি নেক্সট ক্লাসে বঙ্কিমতার রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। তাহলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।